আসিয়ার মৃত্যু হয়েছে, আমি মনে করি সেই হত্যার বিচার কিন্তু হবে। আমি অন্তত বলতে পারি তার কারণ কি জানেন? সরি, আমি আরেক কথায় চলে যাই, আমি সংক্ষেপে বলি। তার কারণটা হচ্ছে ওই মেয়েটাকে যারা দর্শন করেছে এরা সমাজের একেবারেই হতদরিদ্র এবং একেবারেই সাধারণ মানুষ, বিদায় এই হত্যার বিচার হবে। চাঁদাবাজি বন্ধের জন্য অবশ্যই একটি শক্তিশালী সরকার দরকার, আর শক্তিশালী সরকার অবশ্যই নির্বাচিত সরকার ছাড়া হবে না বলে মূলত কোটার বিরুদ্ধে প্রতিবাদ। সেই কোটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই এক পর্যায়ে যখন বৈষম্য বিরোধী ছাত্রজোট এবং রাজনৈতিক দলগুলা যারা পিছন থেকে তাদেরকে, আমি কলকাঠি রয়েছে শব্দটা না বলে বলবো, সমর্থন দিয়েছে, অর্থ পরিকল্পনা সবই দিয়েছে সহজ কথায়, তারাও যখন দেখলো যে মানুষ যেভাবে খেপা, এবং মানুষ তো আসলেই খেপা শেখ হাসিনার উপর ছিল, তখন তারা ঘটনার এক পরিক্রমায় কি করলো, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যে দাবি ছিল, মূল দাবি ছিল, সেটা যখন শেখ হাসিনা ওয়াজেদ মেনে নিলেন, তখন তারা বলল যে আপনি যেহেতু এটা মানতে চূড়ান্ত রকম দেরি করেছেন এবং কয়েকশো মানুষ আপনি ইতিমধ্যেই হত্যা করে ফেলেছেন, কাজে আপনার সাথে আর কোনো আলোচনা নয়, আপনি নৈতিক অধিকার হারিয়েছেন ক্ষমতায় থাকার। খেয়াল করুন কথাটা। তার মানে তাদের উদ্দেশ্য ছিল বৈষম্য, অর্থাৎ কোটা বৈষম্য দূর করাটা, এটাই ছিল মূল, এটা নিয়ে শুরু হয়েছিল আন্দোলনটা। পরে যখন অবস্থা ওই দিকে ঠেলে দিল, তখন তারা বললো যে না, আপনাকেই যেতে হবে। সেই যেতে হবে বলার সাথে সাথে মানুষ যেহেতু ক্ষুব্ধ, সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু রাস্তায় বের হয়ে আসলো, নেমে আসলো, রাজনৈতিক দলগুলোও বের হয়ে আসলো প্রকাশ্যে। তখন তখন তারা বুঝতে পারলো এবং দেখতে পারলো যে তাদের সমর্থনটা বা তাদের প্রতি মানুষ কিন্তু সমর্থন জানাচ্ছে। এই সমর্থন জানানোর ফলে এক পর্যায়ে গণবিস্ফোরণ হয়, গণ অভ্যুত্থান হয়, শেখ হাসিনা পালিয়ে যায়। কাজেই প্রথমত হচ্ছে এই বিপ্লব আর অভ্যুত্থান, আপনি যেটাই বলেন না কেন, এটা শুরু হওয়ার আগে কোনো সুনির্দিষ্ট এজেন্ডা ছিল না। যে সুনির্দিষ্ট এজেন্ডা ছিল সেটা কিন্তু শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নয়, সেটা ছিল কোটা দূর করতে। ওইটার থেকে যখন এই অসম্ভব সম্ভব হয়ে গেল, প্রায় 1500 মানুষের জীবনের বিনিময়ে, এখন এরা হঠাৎ করে যখন এই প্ল্যানের বাস্তবায়ন, তাৎক্ষণিক, আমি বলছি আবার এটা তাৎক্ষণিক প্ল্যানের বাস্তবায়নের ফলে যখন ক্ষমতা দেওয়া হলো, ডক্টর ইউনূসকে ক্ষমতা দেওয়া হলো, সরকার গঠন করা হলো, ওই সময় কিন্তু রাজনৈতিক দলগুলো বা সবাই আসলে স্থির করতে পারছিল না যে জাতীয় সরকার হবে নাকি ঐক্যমতের সরকার এখন যেটা চলতেছে এইটা হবে। পরে কিছুদিনের পরে আপনি দেখছেন আলোচনা উঠলো যে এই সরকারকে আমরা বিপ্লবী সরকার ঘোষণা করে দেব, সেটা থামলো। তারপরে আবার দাবি উঠলো প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে, প্রেসিডেন্ট পদত্যাগ করলেন না। তারপরে নতুন এখন সংবিধান বাতিল করতে হবে, সেই দাবিও আস্তে আস্তে এখন বাটা পড়ে যাচ্ছে। এই যে মনে করেন আপনার প্ল্যান না থাকার কারণে তারা আসলে করবেটা কি এবং তারা সেই কাজের জন্য প্রস্তুত কিনা, সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনি দেখেন আপনার সংবিধান সংস্কার বলেন আর আপনার এই সকল গণপরিষদের কথা নিয়ে যাদেরকে আলোচনা করা হচ্ছে, আপনি নিয়ে আসছেন মনির হায়দারকে, আপনি নিয়ে আসছেন আপনার আলী রিয়াজকে, আপনি নিয়ে আসছেন এই তিনজনই, তারা তো বাংলাদেশের নাগরিকই না। একসময় তারা হয়তো বাংলাদেশের নাগরিক ছিলেন, এখন তো তারা অন্য জগতে আছেন। এটা হচ্ছে বাংলাদেশে যারা ছিল তাদেরকে নিয়ে যদি কার্যকরী এবং এফেক্টিভ কমিটিগুলা করা হতো, এইরকম মানে ডিলে মাটা অবস্থা হতো না। অ্যাটলিস্ট শক্তিশালী অবস্থান থেকেই এই সংস্কার কাজগুলো এবং শক্ত অবস্থান থেকেই চলতো। প্লাস সরকারের উপদেষ্টাদের এক ধরনের ব্যর্থতা। রাত ৩টার সময় আপনি সাংবাদিক সম্মেলন করার মানে হচ্ছে আপনি নিজের থেকেই আপনি ঘোষণা করে দিচ্ছেন যে দেশের জরুরি অবস্থা। এই যে মানে অপরিকল্পিত কাজগুলা এবং উদ্দেশ্য ঠিক করতে না পারার কারণে আপনি খেয়াল করুন, একদিকে বিএনপি সহ একটা পক্ষ বলছে যে একটা পক্ষ না দেশের জন ভাই শুনতে পাচ্ছেন আপনাকে? এখন শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা ফোন কল চলে আসছিল। যাই হোক, এই এক দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন হবে এবং নির্বাচনটা হতে হবে জাতীয় সংসদ নির্বাচন।
এইটার বিপক্ষে আপনি দেখেন অনেকগুলা দাবি কিন্তু একের পর এক দাঁড় করানো হয়েছে। আপনার বলা হচ্ছে সংস্কার, স্থানীয় নির্বাচন, এখন বলা হচ্ছে গণপরিষদ নির্বাচন, সংবিধান বাতিল, আপনার নানা ধরনের, সহজ কথায় নানা ধরনের দাবি দাওয়া তোলা হচ্ছে। এখন এরা যে আসলে কি চাচ্ছে আমার মনে হচ্ছে তাদের উদ্দেশ্যটাই পরিষ্কার নয়, অথবা তারা মানে রাজনৈতিক মাঠে তারা এক ধরনের অভিনয় করছে যে তারা আসলে কি চাচ্ছে সেটা তারা প্রকাশ করতেছে না। আপনি আমাকে একটা জিনিস বলেন, সরকার যদি নির্বাচন না দিয়ে, এই যে স্থানীয় নির্বাচন, গণপরিষদ, আপনি নির্বাচনের কথাই যদি আমি থাকি, ইউনিয়ন পরিষদ নির্বাচন করতেই তো 6 মাস লাগবে। উপজেলা পরিষদ একটা বিশাল নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, এতগুলো নির্বাচন করে আপনি জাতীয় সংসদ নির্বাচনটা কবে করবেন? এবং তাও না হয় মানুষের মুখ বন্ধ থাকতো যদি না সরকার, প্রশাসন যন্ত্র এবং এই সকল অনিয়মকে দূর করতে পারত। চাঁদাবাজি ইদানিং শুরু হয়েছে, আবার দর্শনের কয়েকটি ঘটনা ঘটলো। যদিও এই দর্শনের ঘটনাগুলোর মধ্যে অতি সম্প্রতি স্যাডলি যে মেয়েটা আসিয়ার মৃত্যু হয়েছে, আমি মনে করি সেই হত্যার বিচার কিন্তু হবে। আমি অন্তত বলতে পারি তার কারণ কি জানেন? সরি, আমি আরেক কথায় চলে যাবো, সংক্ষেপে বলি। তার কারণটা হচ্ছে ওই মেয়েটাকে যারা দর্শন করেছে এরা সমাজের একেবারেই হতদরিদ্র এবং একেবারেই সাধারণ মানুষ, বিদায় এই হত্যার বিচার হবে। সমাজ থেকে চিরস্থায়ীভাবে আপনি দর্শন দূর করতে হলে আপনি সেই যে আপনার মনে করেন নাম কি, মাহিয়া বোধহয়, তার হত্যার বিচার করতে হবে। সেই গণদর্শনের, সুবর্ণচরের গৃহবধূকে গণদর্শনের বিচার করতে হবে। বিচার করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সেই নেতার 100 জনকে দর্শন করার পরে সেঞ্চুরি করে উৎসব পালনের, এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শনের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শনের, এইরকম বড় বড় ভয়ঙ্কর অপরাধী যারা, এই দর্শনগুলোর বিচার যদি আপনি করতে পারেন তাহলে সমাজ থেকে ওভারঅল দর্শন দূর হবে। আর এই আসিয়া হত্যার বিচার হবে, আমি আবারও বলছি এটা হবে, আমরা ধরে নিতেই পারি, কারণ এরা একেবারেই সমাজের সাধারণ মানুষ। যদি আপনি সেই যে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে একটা ওই যে ইন্টারমিডিয়েট ছাত্রীটাকে হত্যার জন্য দায়ী বা তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, মনিয়া, সে যখন সে পুরো পরিবার নিয়ে কেন পালিয়ে গেল ওই সময় তাহলে আবুধাবিতে, পরে আবার তারা টাকা পয়সা দিয়ে সবকিছু ম্যানেজ করে আবার তারা চলে আসলো। আপনি যদি ওই অপরাধগুলো বন্ধ করতে না পারেন, আসিয়া হত্যার বিচার করেও আপনি নিশ্চিত থাকুন এই সমাজ থেকে দর্শন বন্ধ করতে পারবেন না। যাই হোক, আমি চলে গেলাম অন্য কথায় মাঝখান দিয়ে। এখন সরকারকে তার আগে টার্গেট ফিক্সড করতে হবে। যদি না করা হয় তাহলে অনেকটা 111 সরকারের মতোই হবে। 111 সরকার সবগুলোতে হাত দিয়েছে, শেষমেশ গিয়ে দেখা গেছে যে কোনো কিছুই কিন্তু তারা শেষ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারেনি। এক্সকিউজ মি। সেই না যাওয়ার ব্যর্থতার কারণেই দিয়ে গিয়েছিল একটা সরকার, এবং তাদের যে কিছু অপকর্ম ছিল সেটাকে থেকে বাঁচার জন্য তারা নিরাপদে দেশ ছেড়ে হয়তো পালিয়ে চলে গেছে, দিয়ে গেছে শেখ হাসিনাকে, বলছে যে তোমাকে এই পর্যায়ে দিয়ে গেলাম, তুমি এইভাবে নিয়ন্ত্রণ করো, অন্যথায় যদি আবার 5 বছর পরে তুমি নির্বাচন দাও তাহলে হবে কি, দেশের পরিস্থিতি খারাপ হবে। এখন এই সরকারও যদি, এবং যা হবার তাই হলো 15টা বছর, এই সরকারও যদি এইরকম কোনো চিন্তা করে যে তারা কাউকে পরিকল্পনা করে নিয়ে আসবে, তাহলে এটা প্রথমত হচ্ছে ডক্টর ইউনূস সাহেব তার সম্মানের জায়গা থেকে সরবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে, শুনেন, দীর্ঘমেয়াদী সলিউশন এবং স্বল্পমেয়াদী সলিউশন, স্বল্পমেয়াদে আপনারা হয়তো বা দেখছেন যে এইটা হয়ে গেছে এইটা হয়ে গেছে, কিন্তু দীর্ঘমেয়াদে সাস্টেইনেবল হতে আপনার গণতন্ত্রকে নিশ্চিত করতে হলে যেটা করতে হবে, স্থায়ীভাবে গণতান্ত্রিক পন্থাই আমাদের যেতে হবে, অন্যথায় কিন্তু এগুলা দীর্ঘমেয়াদী হবে না। কাজেই বের করে আনতে হবে আমাদের সকল দল মত পথের পক্ষ থেকেই আলোচনা করে আমাদের সলিউশনে আসতে হবে, এবং এই সকল চাঁদাবাজি বন্ধের জন্য অবশ্যই একটি শক্তিশালী সরকার দরকার। আর শক্তিশালী সরকার অবশ্যই নির্বাচিত সরকার ছাড়া হবে না বলে আমি মনে করি।